দেখো বন্ধুরা, আমি দুপুরবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমার স্নান করা হয়ে গেছে, গোপসোনাকেও দিয়ে নিয়েছি, আর ওকে সকালে একটু ছাতু খাইয়েছি। তারপরে বলছিল আর ভাত খাবো না, তারপরে আবার একটু এনশিওর করে খাওয়ালাম। ওষুধ দিয়েছি, অনেক ওষুধ ছিল বাকি, সেই ওষুধগুলো দিয়েছি। আর এখন দেখো ঘুমাচ্ছে। চোখ টানতে পারছে না, এত কষ্ট হচ্ছে। তোমাদেরকে ঠিক করে দেখাচ্ছি। আর আমি প্রত্যেক দিনই এখন থেকে ওর শরীরের খবর তোমাদেরকে দিতে থাকবো, কতটা কি ভালো থাকে মন্দ থাকে। আর জানোই তো, মেয়েটাও বাড়ি নেই, মেয়েটার পরীক্ষা চলছে, দিদিদের বাড়িতে রয়েছে। দেখো কথা বলতে পারবে? কত জোরে বলতে পারছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জোরে কথা বলতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আস্তে আস্তে কথা, আচ্ছা জোরে বলতে পারছি না। বলছে কথা বলতে পারবে না। কথা বলতে পারছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। ঝিম পড়ছে। আচ্ছা, ওষুধ পড়েছে তো, তাই শুধু ঝিম পড়ছে। দেখি এখন কটা খাওয়াবো, দেখি একটু খেতে পারে কিনা। তোমাদের সাথে আবার কথা বলছি পরে। ওর জন্য একটু খাবারটা নিয়ে আসি, দেখি খায় নাকি। যদি না খায় তাহলে দুধ সুজি রান্না করে নিয়ে আসবো। দুধ সুজিটাও রান্না করে রাখি, আর ওর জন্য একটু মাছের ঝোল করে নিয়েছি। যদি খায়, যেটা খাবে সেটাই খাওয়াবো। চলো তাহলে। আমি ওর জন্য দুধ সুজি বানাতে চলে এসেছি। দুধ সুজি বানাবো। এই দেখো, সুজিটাকে ভাজছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়, নইলে দেখতে পাবে না। আমি একটুখানি সুজি নিয়েছি, আর হালকা করে একটুখানি ভাজছি, বেশি ভাজবো না। একদম হালকা করে ভেজে আমি এতে দুধ দিয়ে দেবো, একদম পাতলা করে দুধ দিয়ে দেবো। পাতলা করেই খাওয়াবো, কারণ ও খেতে পারছে না, শক্ত হয়ে গেলেই খেতে পারছে না। এই দেখো, আর হালকা একটুখানি চিনি দেবো, আর একটুখানি নুন দেবো। একদম সামান্য একটুখানি চিনি দিয়েছি, কারণ ওর যেহেতু বেডশোরের ওরকম সমস্যা আছে, চিনিটা বেশি খাওয়ালে হয়তো বা সমস্যা হতে পারে। আর একটু নুন দিয়েছি, পাতলা করে সুজিটাকে নামাবো। আর চলো ওই মাছের ঝোলটা একটু করে নিই। এই দেখো, দুধ সুজিটা নিয়ে এসেছি, ঠান্ডা হোক, তারপরে ভাত খাওয়াবো। এটা খাক আগে, নইলে ভাত খেতে পারছে না। দুধ সুজি খাও, তারপরে আমি দেখি ভাত নিয়ে আসবো। চলো দেখি, একটু একটু করে দিই, ঠান্ডা হোক। হয়েছে মনে হচ্ছে। এনো, গরম না? তো চলো আগে খাওয়াই, তারপরে আবার আমি কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। আসলে আমার কথাগুলো হয়তো একটু জোরে হচ্ছে না, কারণ শরীরটাও ভালো নেই, মনটা ভালো নেই, তো জন্য জোরে কথা বলতে পারছি না। তো কালকে দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম দুধ সুজি খাওয়ানো নিয়ে, তারপরে তো আর খাওয়াইনি। তো আজকে সকালবেলায় আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো কালকে সন্ধ্যাবেলায় আমাদের ওই বাড়ির থেকে ওখানে পাশেই দাদা আছে একটা,
দিদি আছে, ওনারা প্রথম থেকে আমাদের সাথে পাশেই ছিল। আর আমার দিদি দাদা তো আছেই। তো আমার ওই দাদা আর ওই দিদি দাদা আর একটা পাড়ার থেকে দাদা এসেছিল ওকে দেখতে। ওর শরীরটা ভালো নেই, তাই তাদের সাথে একটু কথা বলছিলাম। তো ভিডিও করতে পারিনি, কারণ সবাই তো পছন্দ করে না ক্যামেরার মধ্যে, তো আমি ওর জন্য ভিডিওটা দেখাতে পারিনি। আর এই যে ওর শরীরটা দেখো, ওকে একটু দেখাই। এই যে চোখটা বন্ধ করে আছে। গুলো চলছে তো ওর জন্য শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। আমার কথাগুলো একটু বুঝতে অসুবিধা হলে তোমরা একটু সাউন্ডটা বাড়িয়ে একটু কথাগুলো শুনে নিও। আসলে আমি বেশি জোরে জোরে কথাগুলো বলতে পারছি না, বোঝোই তো মন মেজাজ ভালো না থাকলে যেটা হয়। তবুও তোমাদের সাথে আপডেট দিতে হয়, তার জন্য জানাতে হয় যে ওর শরীর কেমন আছে। আসলে তোমরা তো আমার পরিবার, তোমরা তো আমার পরিবার, তোমরা তো সবসময় টেনশন করো যে কেমন আছে কি বৃত্তান্ত, তো আমি দিই। তার জন্যই তোমাদেরকে আপডেটগুলো আমি দিতে থাকি। হ্যাঁ, না না কথা বলতে হবে না, কথা বলতে হবে না, তোমাকে কথা বলতে হবে না। আচ্ছা আচ্ছা, এই যে এনশিওরটা এনেছে, একটু খাও, কথা বলতে হবে। চলো, তোমাদের সাথে আরো কিছু কিছু কথা শেয়ার করার আছে আজকে, আমি বলবো আরো। কান্নাকাটি করবো না, মনকে শক্ত করেছি। চলো আবার পরে কথা বলি। আর ওর জন্য আমি একটু এনশিওর বানিয়ে এনেছি। দেখো বন্ধু, আমি ছাদে এসেছি বন্ধুরা, অনেকদিন পরে ছাদে এসেছি। আর আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। আমি ঘরে বসে ওর সামনে বসে আমি শেয়ার করতে পারছি না। বাবাকে রেখে এসেছি আর দিদাকে রেখে এসেছি। বাবা কাজ নেই বলে যায়নি দুদিন, ওর শরীরটাও ভালো নেই। দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়ে গেছে সকালবেলায়, মানে 4টের থেকে, আর পুরো মেঘ। আমি ছাদেই আসলাম, যে ছাদে এসে বললে হয়তো একটু সুবিধা হবে। আর ওর সামনে আমি বলতে পারছি না, তাই ছাদে আসলাম। তো চলো তোমাদের সাথে কথাগুলো একটু শেয়ার করি। দেখো আমি তোমাদের সাথে যে কথাগুলো বলতে এসেছি, ছাদের উপরে হচ্ছে গিয়ে খুব ঠান্ডা ওয়েদার, মানে আমি কাঁপছি সব মতো। রাত্রে তো আমার ঘুম হচ্ছে না, তোমরা তো জানোই যে আমার খুব কষ্ট হচ্ছে শরীরে। তো যাই হোক, কালকে আমরা আরজি করে ডাক্তার কুন্তল ঘোষ, তোমরা সবাই চিনবে বন্ধু অবশ্যই। কুন্তল ঘোষের ভিডিও হয়তো বা ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে। তো ওনাকে আমরা ফোন করলাম। ওই যে পেট আছে না, এই যে পেটের এইখানটায় ওই রকম ফোসকা মতো পড়েছিল, মানে ফুলে উঠেছিল পেটের এই সাইডটায়, ওখান থেকে ইউরিন বেরোচ্ছে। কালকে রাত্রে দেখলাম ওখান থেকে ফুটো হয়ে গেছে মনে হয়, পেটের এখান থেকে ফুটো হয়ে সেখান থেকেও ইউরিন বেরোচ্ছে। তো যখন আমি ওইগুলো দেখলাম, দেখার পরে আমার বাবা ডাক্তারকে ফোন করলো, কুন্তল ঘোষ। তো ওনাকে বললাম যে ওর শরীরে তো এরকম সমস্যা হচ্ছে, যেমন পিঠে দেখো, একটা মানুষের পিঠে বেডশোট মানে এরকম হয়ে গেছে। আমার এই হাতটা তোমাদের আগের দিনে বলেছি ঢুকে যাবে, তো সেই মানুষটার শরীরে কিচ্ছু তো নেই, এমনকি এরকম সোজা হয়েও শুতে পারে না, শুধু নিঃশ্বাসটা এরকম করে একটু নিঃশ্বাস ফেলে। আর আমাকে একটু কথাগুলো বলে যে আমাকে একটু এইরকম করে দাও বা ওরকম করে দাও। মানে আমি ভাবিনি যে ওর শরীরের পজিশনটা এরকম খারাপ হয়ে যাবে। আমি জানতাম মানুষ তো সুস্থ না হোক, এরকমভাবে ওকে একটু ভালো রাখার চেষ্টা করেছিলাম, যে এরকমভাবে ও যে কত বছর থাকবে, আমি ওর জন্য ওকে আমি পরিষ্কার করব, আমি সব কিছু ওর জন্য করব। কিন্তু আমি তো পারছি না, আমি বোঝাতেই পারছি না যে আমি কি করব। এবার
যাই হোক, ওনার সাথে কথা বলার পরে সব কিছু বলল বাবা, যে ওর শরীরটাতে এরকম এরকম অবস্থা হয়ে যাচ্ছে, কি করব আমরা কি হসপিটালে নিয়ে যাব? তো উনি বলল, দেখুন আমরা তো আপনাকে প্রথমেই বলেছি, যেহেতু স্পাইনাল কর্ড বলে কোনো কিছু করার নেই। আর সত্যি কথা বলতে, আমি আরও যাদের সাথে এইসব রিপোর্ট ফিপোর্ট পাঠিয়েছি তারাও একই কথা বলছে। তো ডাক্তার বলছে যে আমরা তো আপনাকে আজ থেকে 10 মাস আগেও একই কথাই বলে এখান থেকে পাঠিয়েছি, যে কিছু করার নেই, বাড়িতে রাখুন, এপাশ ওপাশ করবেন, আর বেড শোর হবেই, কারণ শোয়া পেশেন্ট যাদের ব্লাড সার্কুলেশন নেই তাদের বেড শোরটা হবেই। তো বাবা বলল, আমরা ভেবেছি যে যদি একবার দেখিয়ে নিয়ে আসা যায়। ওর যে পিঠের অবস্থা, বলছে দেখুন ওকে যে প্লাস্টিক সার্জারি করবেন, কি আছে, গ্যারান্টি আছে যে ওর লেগে যাবে জোড়া, আবার তো সাথে সাথে হয়ে যাবে, তখন কি করবেন? তখন ভাবলাম যে কথা তো ঠিকই, আমাদের তো কিছু করার নেই। তবে যে ড্রেসিংয়ের ডাক্তার বলেছিল যে ওষুধটার কথা, উনি এখনও খুঁজে পায়নি। উনি বলছে যে আমরা খোঁজ লাগাচ্ছি, আমি কালকে আজকে প্রত্যেক দিন 2বার 3বার করে ফোন করছি, পেলেই তারা দিয়ে দেবে। তারাও তো চায় যে হ্যাঁ একটা মানুষের কষ্টটা নিবারণ করতে, কিন্তু হয়তো বা পাচ্ছে না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাও, যত তাড়াতাড়ি সম্ভব তারাও দেবে, ওটাকে এনে ওকে ড্রেসিং করে দিয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, মানে প্রচুর কষ্ট পাচ্ছে মানুষটা, এটা সহ্য করা যাচ্ছে না, আমি চোখের সামনে দেখছি তো, আমি নিতে পারছি না। আমি তাই লুকিয়ে ছাদে এসে বসে তোমাদের সাথে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে, কারণ ওর পাশে থাকলেই আমার কান্না পেয়ে যাচ্ছে, আর ওর পাশে বসে কান্নাকাটি করাটাও ঠিক না, আমার খুব কান্না পাচ্ছে, ওকে দেখলেই আমি সারাদিন শুধু কান্নাকাটিই করতে থাকি। আমি সত্যি কথা বলতে, আমিও সারাদিন কিছু খাওয়া দাওয়া করতে পারছি না, মানে আমি এগুলো মেনে নিতে পারছি না। খুবই কষ্ট হয় জানি, মেনে নিতে হয়, কিন্তু তবুও অনেক কষ্ট, এটা মেনে নেওয়া যায় না। তো এই কষ্টগুলো মেনে নেওয়া যায় না, তা আমি তোমাদেরকে বলতে আমি ছাদে এসেছি, মানে মানুষটার শরীরে মনে আর কিছু নেই। তোমাদেরকে ভালো করে এবার দেখা, এই যে পেটের এই সাইডটা এরকম ফুলে গেছে, মানে ইউরিন ইনফেকশন এরকম ফুলে ওখান থেকে ওই ইউরিন বেরোচ্ছে ওর। তো আমি ডাক্তারকে বললাম, তো বলছে যে মানে কি করবেন আপনারা তো চেষ্টা করেছেন, এর থেকে বেশি কিছু করার নেই। তো যাই হোক, তার জন্য আমি ছাদে এসেছি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে। আর আমি বাড়িতে বসে ওর জন্য চেষ্টা করছি, খাওয়া দাওয়া তো একদম কিছু করে না। আমি সারাক্ষণ ওকে দুধ সুজি বানিয়ে খাওয়ানো, ও খেতে চায় না, তাও আমি 2-3 চামচ দিয়ে যেটুকানি খায় এনশিওর খাওয়ানো, খিচুড়ি করে করে খাওয়ানো, সবজি দিয়ে গলা গলা করে, তাও খাচ্ছে না। একটা মানুষ যখন শুয়ে থাকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এর মতো কষ্ট আর নেই। আর আমার বাবা তো সারা দিন রাত কেঁদে ভাসাচ্ছে। আমার বাবা খুব ভালোবাসে, নইলে তোমরাই বলো না বন্ধুরা, কোন জামাই আছে এরকম যে তার শ্বশুর বাড়িতে এসে এই অবস্থায় থাকতে পারে? তার বাবা মা, মানে আমার বাবা মা যদি ভালো না বাসে, বা তার শ্বশুর শাশুড়ি যদি ভালোই না হবে, কোনো জামাই কি থাকতে পারে? আর সে খুব যত্নে থাকে, তোমরা ওর মুখ থেকেও শুনেছো আগে পরে। সত্যি কথা বলতে, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আমরা চেয়েছিলাম যাতে ও সুস্থ থাকুক, কিন্তু কি করব, আমরা চেষ্টা করেছি, আমরা পারছি না। আমার বলতেও খুব কষ্ট হয়, খারাপ লাগে। আমাকে শুধু বলে তুমি কটা খেয়ে নাও, তুমি কটা খেয়ে নাও। ও আমাকে বলে তুমি খেয়েছো? জানে আমি খাবো না। আমি বলি হ্যাঁ আমি খেয়েছি, মানে খেতে ইচ্ছা করে না, তবু বলে তুমি খেয়েছো। আমি সত্যি, আমার খাওয়া দাওয়াও নেই। পিঠের যে বেডশোটটা, ওটা অনেকটা করে পুঁজ হয়ে যায়, ওটা পরিষ্কার করতে গেলে আমার খুব কষ্ট হয়, ওই গন্ধটা নিতে পারছি না। আমার খাওয়া দাওয়াটাও বন্ধ হয়ে গেছে, আর আমাদের পরিস্থিতিটা এমন হয়েছে না, বাড়িতে কারোরই খাওয়া দাওয়া নেই। আমাকে দেখলে হয়তো বা তোমরা বুঝতে পারবে। আর আমাকে একজন দাদাভাই বলেছে অন্ধ্রপ্রদেশে নিয়ে যেতে, অন্ধ্রপ্রদেশে ফ্রি ট্রিটমেন্ট হবে, সত্যসাই হসপিটাল। আমার পক্ষে কি যাওয়া সম্ভব দাদাভাই? আপনারাই বলুন না। ওর পরিস্থিতিটা এসে দেখুন, যে মানুষটার পিঠে হাড় দেখা যাচ্ছে মেরুদণ্ডের, তাকে আমি কি করে নিয়ে যাব? সারা শরীর ফুলে যাচ্ছে, তাকে আমি কি করে অত দূরে নিয়ে যাব? অনেকে কমেন্টে অনেক কিছুই বলবে, কিন্তু আমি পড়ি কমেন্টগুলো, কাউকে উত্তর দিই না। তারা যে যেভাবে বুঝছে বুঝুক। আর আমার সত্যি কথা বলতে এখনও ইনকাম চালু হয়নি,
প্রথম ইনকাম আসতে টাইম লাগে, তোমরা সবাই জানবে। আর প্রথম ইনকামে কতই বা পাবো বলো? আমার তো সেভাবে ভিউজটা আসেনি, আর আমার সাবস্ক্রাইবও খুব বেশি না। ভিউজ যত আসবে ততই ইনকাম আছে, অবশ্যই ইউটিউবে ইনকাম আছে, কিন্তু আমার এখনও ইনকাম চালু হয়নি। তাহলে কেউ বলে না, মানে নিজের স্বামীর ট্রিটমেন্টের জন্য কেউ ভিডিও করতে বসে না। এটা আমার ব্যবসা না। অনেকে আমাকে খারাপ কমেন্ট করেছে, অনেকে না, একজন কি দুজন আমাকে খারাপ কমেন্ট করেছে, সবাই পরিস্থিতি বুঝেছে। আমার ইউটিউব ফ্যামিলি ছিল বলে আমি আজকে নিজেকে শক্ত করে এখনও আমি জায়গায় আছি, এটা আমার সত্যি কথা। আমার কথাগুলো সবাই একটু শুনো। আর সবার কাছে অনুরোধ, সবাই যারা আমাকে হেল্প করছো তাদেরকে আমি হাত জোর করে বলছি, সবাই সত্যি আমার পাশে আছো, সাথে আছো। তোমাদের জন্য আমি সত্যিই মানে মনের জোর পাই। আর তোমরা এভাবে আমাকে সত্যি আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টের জন্য আমাকে একটু হেল্প করো, যাতে আমি ওকে যেটুকানি সম্ভব, ও যতটা বাড়িতে থেকে ট্রিটমেন্ট হলে যতটা ভালো থাকতে পারে আমি চেষ্টা করব। সবাই আমাকে একটু হেল্প করো, এটাই আমি তোমাদের কাছে বলতে চাই। আমার আর্থিক সাহায্য আমি তোমাদের কাছে চাইছি, সত্যিই তাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। ভালো লাগার তো কথা নেই, তবুও সবাই একটা করে লাইক করো, কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমার একটু ইনকামের জন্য আমি তোমাদেরকে বলছি। আর আমি প্রত্যেক দিন তোমাদেরকে ওর শরীরের আপডেট দিতে থাকবো, কেমন কি থাকে না থাকে সবসময় দিতে থাকবো, আমি চেষ্টা করব। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই ভগবানকে বলো ও যেন সুস্থ হয়ে যায়, আমিও বলি ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।